ওনার বক্তব্যের মধ্যে এক ধরনের আওয়ামী ঢং পাচ্ছি। আই এম সরি এভাবে বলার জন্য, আমরা এটাকে আওয়ামী লীগের সরকার হয়ে গেছে বলছি না, কিন্তু ওনার বক্তব্য আওয়ামী লীগের মতো। এই যে নসিহত করছেন, তাসনিম খুবই ইউফেমিস্টিকলি বলছেন যে দার্শনিক বক্তব্য। আমার কাছে মনে হয়, এবার খোলাখুলি যদি বলি, সে সময় আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগের এই জননিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা হতো, আওয়ামী লীগের নেতারা এসে একই ধরনের কথা বলতো, আমাদের সমাজ খারাপ হয়ে গেছে, আমরা কেন এরকম করছি। আমি একদম অন রেকর্ড বলছি, ভাই আপনি গিয়ে মানে মসজিদে গিয়ে ওয়াজ করেন, এটা ওয়াজ, এটা একটা ধর্মগুরু এই আহ্বান জানাতে পারে, একজন ধর্মগুরু আমাদেরকে এই মোটিভেশন দেওয়ার চেষ্টা করতে পারে। যেই সরকারকে আমরা পুষি, আমি আবারও বলছি, এই সরকারকে আমরা পুষি, ওনার বেতন ভাতা, এখানে যে উপপ্রেস সচিব আছেন তিনিও ইনফ্যাক্ট এই সরকারের অংশ। এখন আমরা জনগণের টাকায় তাদেরকে আমরা পুষি, সো আমরা সার্ভিস চাই। খুব সোজা সাপটা কথা। ডাক্তার জাহিদুর রহমান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে এটাও বলেছেন পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে, নির্বাচনের আগে আগে হয়তো আরো ভালো হবে, এইরকম প্রত্যাশাও তিনি ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে বলেছেন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়া আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি নির্ভর করে অংশগ্রহণকারীদের উপর। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনটা কেমন হতে যাচ্ছে, লক্ষণ কেমন দেখেন? হ্যাঁ, ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যেহেতু আসলো, আমরা ছোটবেলা একটা জোক পড়েছিলাম এরকম, এক খারাপ স্টুডেন্ট, সে অঙ্কে ধরুন 25 পেয়েছে, ইংরেজিতে পেয়েছে 15। তো বাবা জিজ্ঞেস করছে তুই ইংরেজিতে 15 পেলি কেন? সে বলছে যে অঙ্কে ভালো, সে ইংরেজিতে একটু দুর্বল হয়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি কৃষিতে ভালো? উনি কিন্তু কৃষিমন্ত্রীও। আমরা এই আলাপ অনেক সময় করি না, এত বড় একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় চালানোর জন্য একজন মন্ত্রী আলাদাভাবে লাগে। উনি স্বরাষ্ট্র, উনি কি কৃষির কারণে স্বরাষ্ট্র পাচ্ছেন না? তাহলে ওনাকে কৃষিতে দেওয়া হোক। বা কৃষিতে কি আমাদের বিরাট বিপ্লব হয়ে গেল যে উনি স্বরাষ্ট্র দেখতে পাচ্ছেন না? আমি এই একটা জায়গা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবং আমি ওনার বক্তব্যের মধ্যে এক ধরনের আওয়ামী ঢং পাচ্ছি। আই এম সরি এভাবে বলার জন্য, আমরা এটাকে আওয়ামী লীগের সরকার হয়ে গেছে বলছি না, কিন্তু ওনার বক্তব্য আওয়ামী লীগের মতো। এই যে নসিহত করছেন, তাসনিম খুবই ইউফেমিস্টিকলি বলছেন যে দার্শনিক বক্তব্য। আমার কাছে মনে হয়, এবার খোলাখুলি যদি বলি, সে সময় আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগের এই জননিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা হতো, আওয়ামী লীগের নেতারা এসে একই ধরনের কথা বলতো, আমাদের সমাজ খারাপ হয়ে গেছে, আমরা কেন এরকম করছি। আমি একদম অন রেকর্ড বলছি, ভাই আপনি গিয়ে মানে মসজিদে গিয়ে ওয়াজ করেন, এটা ওয়াজ, এটা একটা ধর্মগুরু এই আহ্বান জানাতে পারে, একজন ধর্মগুরু আমাদেরকে এই মোটিভেশন দেওয়ার চেষ্টা করতে পারে। যেই সরকারকে আমরা পুষি, আমি আবারও বলছি, এই সরকারকে আমরা পুষি, ওনার বেতন ভাতা, এখানে যে উপপ্রেস সচিব আছেন তিনিও ইনফ্যাক্ট এই সরকারের অংশ। এখন আমরা জনগণের টাকায় তাদেরকে আমরা পুষি, সো আমরা সার্ভিস চাই। খুব সোজা সাপটা কথা। এবং যেটা সর্বোচ্চ মানুষটার প্রতি, ইভেন প্রধান উপদেষ্টাকে আমরা যদি বলতে চাই, আমি যদি দেখতাম উনি কিছু পরিবর্তন করার চেষ্টা করছেন, চেঞ্জ করে দেয়া, অন্য একজনকে এখানে আনার চেষ্টা করা, বা বাইরে থেকে আর কাউকে নেয়ার চেষ্টা করা, কিছু একটা, সফল না হোক কিন্তু তাতে বোঝা যেত যে সরকার এটাকে কনসিডারেশনে নিচ্ছেন। যখনই সমাজের উপরে দায়িত্ব, মানে এই ধরনের করলে সবার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো সব আমাদের কালেকটিভ ফেইলিয়ার। আওয়ামী লীগের সময় কিন্তু আমরা এই ন্যারেটিভ দেখেছি আওয়ামী লীগের বাইরের লোকজনের মধ্যেও, সেটা খুব খারাপ চর্চা, এটাই ব্যর্থতা বোঝায়। এবং একই কথা নির্বাচনের ক্ষেত্রে উনি সেই চেষ্টাটা করছেন। আমি বলছি না যে দলের কোনো দায়িত্ব নেই, কিন্তু আমি আবারও বলছি, সরকার কোনোদিন এই সদিচ্ছার উপরে ডিপেন্ড করা উচিত না যে চোর চুরি করবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা রেডি থাকতে হবে, চোর চুরি করতে পারে, তার জন্য প্রয়োজনে মেজার্স তিনি নেবেন, হয়ে গেলে নেবেন। একইভাবে আমি বললাম যে দলগুলো সব হাঙ্গামা করবে, ও চুরি করে ভোট জিতে নিতে চাইবে, এবং উনি যদি মনে করেন ওনার পুলিশ ওই পরিমাণ প্রস্তুত না, উনি বদনামের ভাগ নেবেন কেন? আমি তার জায়গায় হলে মনে করতাম এই বদনামের ভাগ আমি নেব না, আমি কেন এই বদনামের মধ্যে থাকবো, আমি রিজাইন করি, অন্তত স্বরাষ্ট্র থেকে রিজাইন করে, সো দ্যাট সরকার কিছু একটা করতে পারে। জি, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তিনি বলেছেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। আমি খুবই হতাশ, আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টা দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উপদেষ্টাদের নাম বলেননি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কয়েকটি পত্রিকায় সাবেক সচিব ABM আব্দুস সাত্তারের বরাত দিয়ে 8 উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের পক্ষে দেওয়া বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বলতে চাই which is not ours, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপর আমরা আস্থা রাখি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরো খারাপ করে ফেলেছে। তিনি আরো বলেন দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে।
এ সরকার 24টা বাজায় দিছে, সরকারের স্বচ্ছতা নিয়ে বিএনপির অবস্থান গোলমেলে মনে হয় কিনা? মানে 8 উপদেষ্টা দুর্নীতির প্রমাণ থাকার কথা একজন বলছেন যে তার হাতে আছে, আরেকজন শীর্ষ নেতা বলছেন এই সরকার দেশের 24টা বাজিয়েছে, আবার মহাসচিব বিবৃতি দিয়ে বলছেন যে আসলে খুবই সম্মান করেন এই সরকারের উপদেষ্টাকে। মানে আসলে বিএনপির এই সরকার সম্পর্কে কি মনোভাব সেটা বিএনপি স্পষ্টভাবে বলতে পারবে নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? আমি আসলে ঠিক জানি না। মানে ধরুন জনাব সাত্তার যেটা বলেছেন, তিনি বিএনপির কোনো দায়িত্বশীল পদে নেই, এটাকে দলের মানে বক্তব্য হিসাবে না ধরাই উচিত হবে। তবে তিনি খুব ইররেসপন্সিবল মানুষ নন, তিনি গুরুত্বপূর্ণ মানুষ। তার কাছে যদি এই তথ্য থাকে, আসলে এই তথ্যটা অন্তত পক্ষে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বা দুদক আছে সেখানে তার জানানো উচিত সত্যিকার অর্থেই। উনি কয়েকজন বললে একটা কথা ছিল, অনেক স্পেসিফিক একটা সংখ্যা বলেছেন, 8 মানে এটা খুব স্পেসিফিক ব্যাপার, ওনার কাছে থেকে থাকতে পারে। যদি আমার সরকার সম্পর্কে আমারও পারসেপশন এরকম না। এই সরকারকে আমরা নানান সমালোচনা করছি, এই সরকার এটা পারে নাই, ওটা করে নাই, নানান কিছু বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টারা সমালোচনা করেছি, কিন্তু আমরা কেউ এটা বলছি না যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, কাগজে কলমে বলছি যে উনি দুর্নীতির কারণে ব্যবস্থা নিতে পারেন না, উনি খারাপ লোককে পদায়ন করেছেন, আমরা কখনো এটা বলি না। এটা জেনারেলি না, দু একজন থাকতেও পারেন, আমরা জানি না, সেটার দিকে কথা বলছি না। তো একজনের কথা আমি পাবলিকলি বলি, যার এপিএস বিরাট দুর্নীতির দায়ে দুদকে আছে, সেই এপিএস এর দুদকে যেতে হয়, কিন্তু সেই উপদেষ্টা এপিএস এর সাথে কানেক্টেড, এবং এপিএস কেন এম্পাওয়ার্ড হয় এগুলো তো আমরা জানি। সেই উপদেষ্টাকে নিয়ে আমরা অন্তত কথা বলছি না বা দুদক যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে জনাব মির্জা আব্বাস যেটা বললেন, আমি এটাকে খুব স্ট্রংলি ডিনাউন্স করি। উনি আগেও একই ধরনের মন্তব্য করেছেন। মানে সরকারের সমালোচনা করা আর এই সরকার আওয়ামী লীগের চাইতে খারাপ হওয়া, বা একটা টোন আছে, কেউ হালকা হালকা বলা যাচ্ছে আগেই ভালো ছিলাম, এটা বিভৎস কথা, এটা হতে পারে না। এখন বিএনপির মধ্যে এই কাজটা কেন হচ্ছে? বিএনপির একাধিক নেতা মাঝে মাঝে এমন সব মন্তব্য করেছেন, একজন নেতা আওয়ামী লীগ সম্পর্কে এমন সব মন্তব্য করেছেন যেগুলো আসলে তার পার্টি স্ট্যান্সের সাথেই যায় না। এখন কেউ কেউ বলতে পারেন যে বিএনপি তার অভ্যন্তরীণ গণতন্ত্রকে নারিশ করছে, তারা এটা হতে দিচ্ছে, কিন্তু আমি এটা সঠিক হচ্ছে বলে মনে করি না। আবার কখনো কখনো এটা হতে পারে, আমি জানি না, নিশ্চিত নই, দলের কোনো দলের স্ট্র্যাটেজি থাকে যে সরকারকে এখানে একটা চাপের মধ্যেও রাখা, কিন্তু সেটা যারা মির্জা আব্বাসের মতো এত উচ্চ পর্যায়ের নেতা করাটা কিন্তু দলের সরাসরি স্ট্যান্ড হয়ে যায়। সো এটাকে যদি ওনার মাধ্যমে সেই চেষ্টা হয়ে থাকে, এটা একটা রং স্ট্র্যাটেজি বলে আমি মনে করি। জি।